আমরা এখন জৈব যৌগে হ্যালোজেন শনাক্তকরণ নিয়ে কাজ করব। লেসাইন পরীক্ষা দ্বারা কাজ করতে হয় এখানে। আর এখানে শুধু হ্যালোজেন ছাড়াও এই লেসাইন পরীক্ষা দ্বারা নাইট্রোজেনও শনাক্তকরণ করা যায়, সালফারও শনাক্তকরণ করা যায়। আমাদের ইন্টারমিডিয়েটের বইগুলোতে শুধুমাত্র হ্যালোজেনটাকে বেশি গুরুত্ব দিছে এবং হ্যালোজেন নিয়েই মূলত কাজ করছে। এবং কোন কোন হ্যালোজেন, একটা হচ্ছে ক্লোরিন, একটা হচ্ছে ব্রোমিন, একটা হচ্ছে আয়োডিন। উনি মূলত এমসিকিউতে এইভাবে প্রশ্ন করতে পারে যে লেসাইন পরীক্ষা নিচের কোনটি শনাক্তকরণ করা যায়, বা মৌল শনাক্তকরণের জন্য নিচের জৈব যৌগে উপস্থিত মৌল শনাক্তকরণ করতে কোন পদ্ধতি ইউজ করা হয়, তখন বলতে হবে লেসাইন পরীক্ষা। আমি যেভাবে আলোচনা করব সেভাবে যদি তুমি বুঝতে পারো তাহলে একাডেমিক, মেডিকেল, ভার্সিটি যা যাবতীয় আছে সবার জন্যই এনাফ। দ্বিতীয়বার আর কোনো এই টপিকটা পড়তে হবে না আশা করা যায়। তো যতটুকু দরকার আমি ততটুকুই আলোচনা করব। তো এখানে প্রথম কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে এইচএসসি এর জন্য শুধুমাত্র হ্যালোজেনটাই পড়তে হয়। মানে আমাদের বইগুলোতে যেগুলো বইয়ের আলোচনা করছে এই টপিকটা হ্যালোজেন নিয়েই কাজ করছে, ঠিক আছে? আচ্ছা, তো প্রথমে বলে দিলাম হ্যালোজেন ছাড়াও এই কয়েকটাকে নিয়েও কাজ করা হয়। আচ্ছা, এবার দেখো সক্রিয় সোডিয়াম ধাতুর সাথে জৈব যৌগকে, মানে আমি একটু আমার মতো করে বলি তারপরে বইয়ে আসি। হ্যাঁ, আমাদের একটা জৈব যৌগ আছে, মনে করো একটা জৈব যৌগ এবং জৈব যৌগ আর মধ্যে তোমার মনে করো সাধারণত কার্বন এবং হাইড্রোজেন থাকলে আমরা সেটাকে কি বলি? হাইড্রোকার্বন বলি। হাইড্রোকার্বন এবং তার জাতককে আমরা বলি জৈব যৌগ, নাকি? এবং এই জৈব যৌগের মধ্যে তোমার কার্বন হাইড্রোজেন ছাড়াও নাইট্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, সালফার থাকতে পারে, অনেক সময় পি থাকে, অনেক সময় হ্যালোজেন এক্স থাকে, এটাই আর কি। এখন জৈব যৌগের মধ্যে এই মৌলগুলোকে শনাক্তকরণ করার ক্ষেত্রে মানে মাঝে মাঝে এটাও করা হয়, অল্প ক্ষেত্রে এটাও ঠিক, বেশিরভাগ করা হয় যে হ্যালোজেন, অক্সিজেন, সালফার, কিছু ক্ষেত্রে হয়তো ফসফরাস করা যায় আর কি। তো এটা করতে গেলে আমার সোডিয়াম ধাতুর নেওয়ার প্রয়োজন হয়। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিতে কি কি দেখতে পাচ্ছি দেখি। একটা বার্নার দেখতে পাচ্ছি, একটা গলন নল দেখতে পাচ্ছি ছবিতে, এবং ওই গলন নলের মধ্যে সোডিয়াম ও জৈব যৌগ নেওয়া হয়েছে। তারপরে তোমার পেস্টল ও মোটার নামে একটা জিনিস নেওয়া হয়েছে, টেস্ট টিউব দেখতে পাচ্ছি, ফানেল দেখতে পাচ্ছি, মূল দ্রবণ লেখা দেখতে পাচ্ছি। তো এখানে যে বিষয়টা দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের একটা গলন নল, যেটাকে ইংলিশে বলা হয় ফিউশন টিউব। এটা তোমার টেস্ট টিউবের মতোই, তবে এটা একটু ছোট টাইপের। তো ওই জিনিসটাতে আমি আমার নমুনাটা নিব। কোন নমুনা? জৈব যৌগের নমুনা নিব, এবং সেখানে আমি সোডিয়াম ধাতু একটু দিব। তাহলে ওই টেস্ট টিউবের মতো যে জিনিসটা, এটাকে মানুষ বলে ফিউশন টিউব বা গলন নল। ওই নলের মধ্যে সোডিয়াম এবং নমুনা জৈব যৌগটাকে নিব। উদ্দেশ্য কি? জৈব যৌগের মধ্যে যে হ্যালোজেন আছে উপস্থিত আছে, ওই হ্যালোজেনটাকে পৃথক করা, ঠিক আছে? আচ্ছা, হ্যালোজেনের মধ্যে সেটা ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে। এখন ওইখানে নেওয়ার পরে আমি হিট দিব। একটা পর্যায়ে দেখবো আমার ওই অংশটা লাল হয়ে গেছে, যেখানে যেটা জ্বলতেছে, মানে যেখানে আগুনটা পড়তেছে ওই অংশটা লাল হয়ে গেছে। তারপর ওই গলন নলটা বের করে নিয়ে আসবো ওইখান থেকে বের করে নিয়ে আসার পর কিছু সময় ঠান্ডা করার জন্য বাইরেই রেখে দিব, এটাই ঠিক। তারপরে আমার ওই যেটা বাটির মতো দেখতে পাচ্ছি, বাটি একটা, এটাকে বলে পেস্টল ও মোর্টার। তো এখানে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে ওই কিছু সময় ঠান্ডা হওয়ার পরে ওই জিনিসটা আমি মোর্টারের মধ্যে রেখে দিব। আর মোর্টারে আগে থেকে কিছু পানি দেওয়া থাকবে। আবারও বলতেছি, মোর্টারে আগে থেকে কি দেওয়া থাকবে? পানি দেওয়া থাকবে একটু। তারপর ওই যে মোটার ইয়াটা, গলন নলটা যেখানে আগুনে দিছিলাম, আগুন থেকে যে ঠান্ডা করতে দিছিলাম কিছুক্ষণ, ওইটাকে এবার আমি এই মোটারে নিয়ে আসব, এবং যে জায়গাটা শুধু পুড়ছে ওই জায়গাটা ভেঙে ওই জায়গাটা দিয়ে দেবো। পুরো নলটা না, শুধুমাত্র নিচের অংশটা যেটা পুড়ছে। কেন? কারণ ওইখানেই তো আমার নমুনাটা আছে, ওইখানেই তো সোডিয়ামটা আছে। তাহলে ওইটা সহ এখানে আমি দিয়ে দেবো। দেওয়ার পরে পিষবো, একটু মিহি করব বা ইয়া করবো, যেটা বলে আর কি, পিষবো। কোনটা দিয়ে? ওই যে পেস্টলটা দিয়ে। কথা বুঝতে পারছো? এরপরে আমি ফিল্টারিং করব ফিল্টার পেপার দিয়ে, এবং দেখতে পাচ্ছি এখানে ফানেল টানেল দিয়ে ফিল্টার করা হচ্ছে পাশের ছবিতে, দেখা যাচ্ছে না? এবং একটা টেস্ট টিউবের মধ্যে সংরক্ষণ করে রাখা হচ্ছে, এবং যে দ্রবণটা পাবো সেটাই হচ্ছে মূল দ্রবণ। এবার এই মূল দ্রবণ নিয়ে আমাদের কাজ করতে হবে। তো মোটামুটি ছবিটা আমরা বুঝতে পারছি, আমরা একটু বোর্ডের দিকে আসি। তো কি দেখা যাচ্ছে এখানে? সক্রিয় সোডিয়াম ধাতুর সাথে জৈব যৌগকে উচ্চ মাত্রায় উত্তপ্ত করা হয়। তাহলে এই যে আমার ফিউশন টিপটা ছিল, এখানে এখানে কি নিছিলাম? আমি সোডিয়াম নিছিলাম। এখানে কি নিছিলাম? নমুনা নিছিলাম, নমুনাটা জৈব যৌগের নমুনা। নেওয়ার পরে আমি আমার ওই যে ইয়াটা রাখছিলাম, শিকাটার মধ্যে রাখছিলাম, আগুনে রাখছিলাম, তাই না রে? আচ্ছা, রাখছিলাম। তো এখানে আগুনে রাখলে কি হয় জানো? আগুনে রাখলে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে একটা তোমার এজিএক্স তৈরি হয়। আগুনে রাখলে কিভাবে হয় সেটা এখন আমরা ধীরে ধীরে দেখব।
যেমন সক্রিয় সোডিয়াম ধাতুর সাথে জৈব যৌগকে উচ্চ মাত্রায় উত্তপ্ত করা হয়, তখন জৈব যৌগের এক্স সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে দ্রবণীয় সোডিয়াম লবণে পরিণত হয়। দ্রবণীয় সোডিয়াম লবণে পরিণত হয়। আশা করি বুঝি নেই, কোনো অসুবিধা নেই। মনে করো আমাদের এটা একটা CH3X, এটা একটা জৈব যৌগ। এক্স তো আমি যে কোনো নিতে পারি। এরপরে ওই নমুনার মধ্যে কি নিছিলাম, সোডিয়াম নিছিলাম, এখানে আছে এখানে। তারপরে হিট দিছিলাম, হিট দেওয়ার পরে আমার NaX তৈরি হবে। NaX এটা বলা হয়েছে, দেখো সক্রিয় সোডিয়াম ধাতুর সাথে জৈব যৌগকে, সক্রিয় সোডিয়াম ধাতুর সাথে জৈব যৌগকে উচ্চ তাপমাত্রায়, মানে এই যে পুরাচ্ছি এখানে আগুনে দিচ্ছি, উত্তপ্ত করা হয়। জি ঠিক আছে। তখন জৈব যৌগের এক্স, জৈব যৌগের এই যে এক্স সোডিয়াম ধাতুর সাথে বিক্রিয়া করে দ্রবণীয় সোডিয়াম লবণে পরিণত হয়। দ্রবণীয় সোডিয়াম লবণে পরিণত হয়। এই হচ্ছে দ্রবণীয় সোডিয়াম লবণে পরিণত হচ্ছে। আচ্ছা হইল। এখন এটার পরবর্তীতে আমরা মোটারে দেই, ফিল্টার করে যা যা করার করে ফেলি, শেষ পর্যন্ত এখানে একটা মূল দ্রবণ পাওয়া যায় এবং এটা নিয়ে আমাদের কি করতে হয়, কাজ করতে হয়। এটা আর কি মূল কথা অবশ্য। যেমন এখানে কি লিখছি, এক্স যুক্ত জৈব যৌগ, এক্স মানে হ্যালোজেন, এরপরে সোডিয়াম, তাপ দেওয়া হয়েছে এবং এই জিনিসটা পাওয়া যাচ্ছে, যেটা আমি কিছুক্ষণ আগে দেখালাম আর কি। ওকে, এরপর যন্ত্রপাতি কি কি লাগতে পারে, গলন নল, যেটাকে আমরা ফিউশন টিউব বলি। ফিউশন টিউব তো টেস্ট টিউবের মতোই। পার্থক্য কি, পার্থক্য হচ্ছে টেস্ট টিউব হচ্ছে বড় জিনিস, এটা হচ্ছে ছোট জিনিস। আরেকটা পার্থক্য আছে, সেটা কি, ফিউশন টিউব, ফিউশন টিউবটা হচ্ছে তোমার মূলত এই কাজটার জন্যই তৈরি করা হয়েছে, লেসাইন পরীক্ষার জন্য ওই টিউবটাকে তৈরি করা হয়েছে এবং ওটা লাল হয়। আবারও বলতেছি, যখন তুমি মনে করো এখানে টেস্ট টিউব দিচ্ছ, এখানে টেস্ট টিউব দিচ্ছ, আগুনে দিচ্ছ, এটা কিন্তু কালো হয়ে যাবে, কালো হয়ে যাবে। কিন্তু যখন তুমি ফিউশন টিউব দিবা আগুনে, ওটা কালো হবে না, লাল হবে। পার্থক্য এটাই। তাহলে ফিউশন টিউব আর টেস্ট টিউবের মধ্যে পার্থক্য হচ্ছে, আগুনে দেবো টেস্ট টিউব কালো হবে, ফিউশন টিউবটা রেড লাল হবে। এটাই আর কি, আর কিছু না। আর ছোট জিনিস বড় জিনিস তো আমরা মোটামুটি বলে দিলাম, কোনটা ছোট কোনটা বড়। ওকে, তাহলে গলন নল বুঝতে পারছি, গলন নল ফিউশন টিউব। তাহলে মোটার পেস্টল, ছবিতে দেখলাম মোটার পেস্টল কি জিনিস, তাই না? এরপরে ফানেল, ফানেল তো দেখতেই পাচ্ছি আমরা, দেখলাম ছবিতে। ফিল্টার পেপার নাহলে কেমনে করবো পরিশ্রবণ। তারপরে টেস্ট টিউব লাগতেছে, দেখলাম। মূল দ্রবণ কোথায় রাখবো, মূল ইয়াতে টেস্ট টিউবে রাখবো। ওই যে পুরাবো না আমি, বার্নার লাগবে না, বার্নার লাগবে। তাহলে এই যন্ত্রপাতিগুলো প্রয়োজন হতে পারে। ওকে, এবং রাসায়নিক উপাদানগুলো কি কি, এই প্র্যাকটিক্যালে প্রদত্ত নমুনা জৈব যৌগ লাগবে। জৈব যৌগ ছাড়া আমি জৈব যৌগ নিয়েই তো কাজ করব। এবং লঘু নাইট্রিক অ্যাসিড লাগবে। কিভাবে লঘু নাইট্রিক অ্যাসিড লাগবে আপনি তো বলেন নাই। জি আসলেই বলি নেই, আমি জাস্ট কেবল মূল দ্রবণ তৈরি করে রাখছি ওইখানে। এখন ওটা নিয়ে আমি প্র্যাকটিক্যাল করব, তখন বুঝতে পারবো লঘু নাইট্রিক অ্যাসিড লাগতেছে কিনা। সিলভার নাইট্রেট, তারপরে গাঢ় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তারপর পাতিত পানি, এই জিনিসগুলো প্রয়োজন হতে পারে। আচ্ছা, কার্যপদ্ধতি কি কি হতে পারে? কার্যপদ্ধতি হতে পারে, আমরা প্রথমে জৈব যৌগটাকে নিলাম, সিলেক্ট করলাম যে এই নমুনা দিয়ে আমাকে প্র্যাকটিক্যালটা করতে হবে, তাহলে একটা জৈব যৌগ লাগবে, বোঝা গেল। এরপরে ওই জৈব যৌগ এবং সোডিয়াম কোথায় দিব, যেন কোথায় দিব, ছবিতে দেখলাম ওই তোমার এই টিউবটাতে দিব, গলন নলে দিব। তারপরে তো তোমার বার্নারে দিব, বার্নারে দিব না, বার্নারে দিয়ে কি হয়, রেড হবে, উত্তপ্ত হবে। উত্তপ্ত হওয়ার পরে একটু বাইরে ঠান্ডা হওয়ার জন্য দিব অবশ্য পরিবেশে, কিছু কিছু সময়ের পরে মোটারে রাখবো। তো মোটারে আগে থেকে কি যেন দেওয়া থাকবে, পানি দেওয়া থাকবে। ওইখানে আমি ফিউশন টিউবটা দিব, দেওয়ার পরে শুধু ফিউশন টিউবের নিচের অংশটা, যেখানে তোমার নমুনাগুলো থাকবে আর কি, নমুনা বা সোডিয়াম, সেখানে সেই অংশটা এখানে ভেঙে দিব বা ওইখানে ভেঙে দিয়ে রাখবো। রাখার পরে গুঁড়া টুড়া করবো, গুঁড়া করে পরিশ্রাবণ করবো, ফিল্টারিং টিল্টারিং করবো। ফিল্টারিং করার পরে মূল দ্রবণ পাবো। নিচে টেস্ট টিউবের ছবিতে দেখলাম আমরা, এই ছবিতে দেখলাম না মূল দ্রবণ, ওই মূল দ্রবণ, দ্রবণ মানে সলিউশন, দ্রবণ মানে সলিউশন। টেস্ট টিউবে কিন্তু মূল দ্রবণটা রাখছি ফিল্টারিং করার পর। এখন ওই দ্রবণের মধ্যে এই জিনিসগুলো আছে, ওই দ্রবণের মধ্যে এই জিনিসগুলো আছে। এখন এটা নিয়ে আমাকে ভবিষ্যতে কাজ করতে হতে পারে। কেন এতগুলো কাহিনী করলেন আপনি, করার দরকারটা কি? তাকাও, নর্মালি পড়াশোনা যদি একটু হলেও আমরা করছি, 9, 10 হোক, ইন্টারমিডিয়েট হোক, মনে করো ক্লোরিন আর AgNO3 বিক্রিয়া করলে নর্মালি যেটা হয়, মানুষ মনে করে, যদিও ভুল বিক্রিয়া এটা, AgCl সাদা পদক্ষেপ, AgCl সাদা পদক্ষেপ আর NO3 মাইনাস, মানুষ মনে করে এটা, তাই না? কিন্তু আসলে বিক্রিয়াটা মিথ্যা, ভুয়া বিক্রিয়া। সত্য বিক্রিয়া কোনটা? এটাকে Cl মাইনাসে কনভার্ট করতে রাখতে হবে এবং এইটাতে রাখতে হবে, এটা হবে, এটা হবে, এটা সত্য বিক্রিয়া। পার্থক্য দেখো, পার্থক্য হচ্ছে একটা শুধু পরমাণু হিসেবে আছে আর একটা অ্যানায়ন হিসেবে আছে। আমাকে অ্যানায়নে কনভার্ট করতে হবে, কালো কালি বুঝে নিও, কালো কালি এটা
অ্যানায়নে কনভার্ট করতে হবে। কথাটা কি বুঝতে পারছো আমি কি বুঝাচ্ছি? অ্যানায়নে কনভার্ট করতে হবে, তাহলে আমি কাজটা মোটামুটি করতে পারবো। আর অ্যানায়নে কনভার্ট করবো কিভাবে সেটাও দেখো একটু। এই যে আমাদের জৈব যৌগটা ছিল CH3Cl, ধরো জাস্ট এক্সাম্পল। এখন এদের মধ্যে কোন বন্ধন আছে বলো তো রে? এদের মধ্যে কি বন্ধন আছে বলো? এদের মধ্যে সমযোজী বন্ধন আছে। এখন এইখানে যখন আমি সোডিয়াম নিয়ে এটা ইয়াতে মোটারে মোটার তো না, ফিউশন টিউবে হিট দিব, তখন এটা কি উত্তপ্ত হবে না? উত্তপ্ত, এখানে একটা যৌগ তৈরি হবে। যৌগটা সেটা আমরা বলেই দিলাম, যৌগটা কি তৈরি হবে? যৌগটা হবে NaCl তৈরি হবে, NaCl তৈরি হবে। আমরা মূলত একটা আয়নিক যৌগ তৈরি হবে। এটা আয়নিক যৌগ না? আয়নিক যৌগ মানে তো একটু হলে সবাই জানি প্লাস মাইনাস থাকে, অর্থাৎ সমযোজী বন্ধন ভেঙে আয়নিক যৌগে কনভার্ট করব আমরা কার সহযোগিতায়? সোডিয়ামের সহযোগিতায়। সোডিয়াম খুবই সক্রিয় একটা ধাতু, খুবই সক্রিয় একটা ধাতু, এবং সহজে এর লবণগুলো পানিতে দ্রবণীয় হয়। হ্যাঁ, একটা লবণ হয় না, এটা ভিন্ন বিষয়। যেমন গুণগত রসায়নে পড়ানো হয়েছে সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট, ওই যে সোডিয়াম শনাক্তকরণে পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দিয়ে করতে হয়, সেখানে যৌগ একটা তৈরি হয়। সেখানে যৌগটা হচ্ছে এরকম যে Na2H2SB2O7, সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট। সাধারণত সোডিয়ামের লবণগুলো পানিতে দ্রবণীয় হয়, কিন্তু এই লবণটা হচ্ছে অদ্রবণীয়, ব্যতিক্রম। তো যা হোক, ব্যতিক্রম তো আমাদের উদাহরণ হতে পারে না। আমরা যেটা বলতে যাচ্ছি, সোডিয়াম খুবই সক্রিয় একটা ধাতু, সহজলভ্য, তাছাড়া তোমার এটার লবণটা তোমার দ্রবণীয় হয়। এই কারণেই মূলত লেসাইন পরীক্ষায় সোডিয়াম ধাতুটা মূলত ইউজ করতে হয়। তাহলে উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এই হ্যালোজেনটাকে বা যে ইয়েটা থাকবে, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যেটাই হোক না কেন, এটাকে সমযোজী বন্ধন থেকে সেপারেট করে আয়নিক যৌগে কনভার্ট করতে হবে। এবং এই ক্ষেত্রে যে সহযোগিতা করবে আমাকে, সেটা হচ্ছে সোডিয়াম সহযোগিতা করবে। ওকে, এরপরে আমি যে আয়নটা পাইছি, এই আয়ন নিয়ে যদি আমি সিলভার নাইট্রেট নিয়ে কাজ করি, তো দেখো তো AgX এর একটা পদক্ষেপ পড়বে কিনা? পড়বে। ধরে নিলাম এক্সটা হচ্ছে ক্লোরিন, তখন সাদা পদক্ষেপ পড়বে। ধরে নিলাম ক্লোরিনের পরিবর্তে ব্রোমিন আছে, হালকা হলুদ হবে। ধরে নিলাম এক্স এর পরিবর্তে আই আছে, তখন হবে শুধু হলুদ। তো এই জিনিসগুলো আমি এখন বিক্রিয়া আকারে দেখাবো, একটি বিক্রিয়াটা তুমি দেখতে পারো। এই কারণে এখানটা লিখছি আমি এক শনাক্তকরণের বিক্রিয়া সমূহ। পরবর্তীতে আমি শর্টকাটে যাচ্ছি, এটা পরের বিষয়। তো প্রথমে মনে করো যে Cl আয়ন শনাক্তকরণ করব আমি, ঠিক আছে? তো Cl আয়ন যদি শনাক্তকরণ করি, তাহলে এখানে কি হবে? এখানে NaCl আর তোমার AgNO3 প্রথমে নিলাম। AgNO3 নেওয়ার পরে AgCl এর কি পদক্ষেপ পড়বে সেটা সবাই জানে, NaNO3 সবাই জানে, সেটা সাদা পদক্ষেপ পড়বে। তবে এইখানে আরেকটা কাজ করব আমি, লঘু নাইট্রিক অ্যাসিড। আমরা বলছিলাম না রে, আমাদের লঘু নাইট্রিক অ্যাসিডও দরকার থাকতে পারে। লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে ওই জিনিসটা রাখবো, AgCl পদক্ষেপটা রাখবো আর কি। AgCl থেকে রাখবো, রেখে দেখবো নো রিয়াকশন, বিক্রিয়া হচ্ছে না। কিন্তু আমি যদি গাঢ় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নেই, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে ওই পদক্ষেপের বিক্রিয়া দেই, AgCl এর বিক্রিয়া দেই, একটা জটিল যৌগ তৈরি হবে পরিচিত, AgNH3 2 ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড, পাশাপাশি পানি। সমতা আমি করলাম না, দরকার নাই তাই। এটা হচ্ছে দ্রবণীয়, আচ্ছা। সেম ব্রোমিনের ক্ষেত্রেও হয়, সেম ভাবে ব্রোমিনটাও করতে পারি আমি। কিভাবে? সেম ভাবে আর কি। যেমন NaBr AgNO3, তাহলে বোঝা গেল এখানে AgBr তৈরি হবে, সিলভার ব্রোমাইড তৈরি হবে পদক্ষেপ। পাশাপাশি এখানে তোমার তৈরি হবে সোডিয়াম নাইট্রেট, NaNO3 তৈরি হবে। তো সোডিয়াম ব্রোমাইডের ক্ষেত্রে কালার হচ্ছে হালকা হলুদ। এবার সেম পূর্বের জিনিস, আমি যদি লঘু HNO3 এর সাথে তোমার ওই পদক্ষেপের বিক্রিয়া দিই, AgBr এর বিক্রিয়া দিই, তাহলে কিন্তু নো রিয়াকশন হবে এখানে। অথবা আমি যদি গাঢ় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিই, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং ওই পদক্ষেপটা ছিল কি? AgBr সিলভার ব্রোমাইড। তাহলে এখানে তোমার সেম পূর্বের নিয়ম, ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড যেমন হয়েছিল, ডাইঅ্যামিন সিলভার ব্রোমাইড, AgNH3 2 ডাইঅ্যামিন সিলভার
ব্রোমাইড হবে, পাশাপাশি এখানে পানি হবে। তাহলে এগুলো তো জটিল যৌগ, এটা মৌলের পর্যাবৃত্ত অধ্যায়ে পড়ানো হয় এই জিনিসগুলো। কেন অ্যামিন, কেন কি, এটা বিস্তারিত আর বললাম না, বুঝে নিও। তাহলে এটা হচ্ছে দ্রবণীয়, এটা হচ্ছে দ্রবণীয়। আচ্ছা, আরেকটা আছে আমাদের আই মাইনাস, নাকি? আই মাইনাস নিয়ে কাজ করতে হবে। আই মাইনাস নিয়ে কেমনে কাজ করবো? সেম পূর্বের নিয়ম কিছুটা। NaI সোডিয়াম আয়োডাইড, এরপরে AgNO3 বিক্রিয়া দেব, বিক্রিয়া দেওয়ার পরে এখানে AgI তৈরি হবে, সিলভার আয়োডাইড এর অধক্ষেপ, এবং এখানে তোমার পূর্বের নিয়মে NaNO3 তৈরি হবে, NaNO3 তৈরি হবে, এবং এর কালারটা হবে হলুদ, তাই না? এর কালারটা হবে হলুদ। কিছুটা যে এগুলো এগুলো হেল্প দিচ্ছি আমি, আগে তো ধারণা দিছি। এরপরে আগের দুইটার সাথে এটার পার্থক্য কোন জায়গায় সেটা একটু দেখাচ্ছি আমি। সেটা হচ্ছে লঘু লঘু HNO3 সাথে এটা আগেরগুলো কি ছিল? অদ্রবণীয়, মানে বিক্রিয়া করেনি, তাই না? অদ্রবণীয়, অদ্রবণীয়। তাহলে এখানে AgI-টা এইখানেও হবে অদ্রবণীয়। পাশাপাশি পার্থক্য দেখো, পাশাপাশি হচ্ছে গাঢ় গাঢ় আচ্ছা গাঢ় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH এর সাথে আমি ওই পদক্ষেপের আবারও চেক করে দেখি কি হয়। এইখানেও হবে না। তাহলে আগের সাথে পার্থক্য দেখো, আগের যে দুইটা করছি আমি, আমার কিন্তু গাঢ় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করছিল, এখানেও করছিল এবং করছে, এইখানে দেখলাম করতেছে না, তাই না? এটা হচ্ছে পার্থক্য। আমরা কালারটা মুখস্থ রাখবো, সবচেয়ে বড় কথা এটা MCQ-তে কাজে লাগে, এবং এই পরীক্ষার নাম লেসাইন পরীক্ষা। আমি একটু বলে দিই, এটা মূলত MCQ-তে কাজে লাগে। MCQ-তে যদি বিপদে আপদে রিটেনে আসে, আসতে পারে, সেটা ভিন্ন বিষয়। নর্মালি এটা MCQ-তে কাজে লাগে। তো কালারগুলো অবশ্যই মাথায় রাখবো। এটা হচ্ছে হলুদ কালার, এটা হচ্ছে হালকা হলুদ কালার, আর এটা হচ্ছে হোয়াইট কালার, সাদা কালার। সাদা কালার দিয়ে আমি ক্লোরিন শনাক্ত করব, আর হালকা হলুদ দিয়ে আমি ব্রোমিন শনাক্তকরণ করব, আর হলুদ দিয়ে আমি আয়োডিন শনাক্তকরণ করব। আশা করি বুঝতে পারছি। আমরা একটা শর্টকাটে আসি। শর্টকাটে কি কি হচ্ছে এখানে? আমরা বলছি যে তোমার এখানে লেসাইন পরীক্ষায় যদি নাইট্রোজেন বলো, সালফার বলো, হ্যালোজেন বলো, কার্বন বলো, কার্বনও হতে পারে, সেই ক্ষেত্রে আমি যদি এর সাথে সোডিয়াম বিক্রিয়া দিই, আচ্ছা কেন কার্বন হতে পারে? কারণ কার্বন লাগবে কিন্তু, ঠিক আছে? কার্বন অনেক সময় লাগে। কেন কার্বন লাগে? মনে করো এই যে সোডিয়াম প্লাস কার্বন প্লাস নাইট্রোজেন, এটা দিয়েই তোমার তৈরি হয় NaCN, সোডিয়াম সায়ানাইড। এই যে দেখো সোডিয়াম সায়ানাইড তৈরি হয়েছে, এই কারণে কার্বনের প্রয়োজন হতে পারে। আমি আবারও বলতেছি, আমাদের বিক্রিয়ক হচ্ছে এগুলো, কার্বন হতে পারে, নাইট্রোজেন হতে পারে, সালফার হতে পারে, হ্যালোজেন হতে পারে। হ্যালোজেন মানে তো বুঝে নিলাম কি কি। তারপরে তোমার এর সাথে সোডিয়াম যদি দেই, বিক্রিয়ক দেই, তাহলে এখানে NaCN হতে পারে। এক কথা থেকে বুঝতে পারছো? সোডিয়াম আর কার্বন নাইট্রোজেন মিলে সোডিয়াম সায়ানাইড বিক্রিয়া করে যদি এরকম হয়, তাহলে আমি ধরে নেব আমাদের ওই মৌলটার মধ্যে কি উপস্থিত আছে? নাইট্রোজেন উপস্থিত। অথবা এই বিক্রিয়াগুলোর সাথে যদি আমার দেখা যায় যে এটা উৎপন্ন হচ্ছে সোডিয়াম সালফাইড, আমি ধরে নেব সেখানে আমাদের সালফার আছে। অথবা এটার সাথে যদি সোডিয়াম থায়োসায়ানেট পাই, তাহলে আমি এটা পাবো। এইটাই ভর্তি পরীক্ষা আমি পাইছি। অথবা আমি যদি এগুলোর সাথে সোডিয়াম বিক্রিয়া দেই, উৎপন্ন যৌগ যদি সোডিয়াম হ্যালাইড হয়, তাহলে আমি ধরে নিব সেখানে আমাদের হ্যালোজেন আছে। আমার যদি হলুদ আসে তাহলে তো আমি ধরে নিব আয়োডিন, আমার যদি হালকা হলুদ আসে ধরে নিব ব্রোমিন, আমার যদি সাদা আসে তাহলে ধরে নিব এখানে ক্লোরিন। মানে এই চারটাও তোমাকে একটু মুখস্থ রাখতে হবে বা বুঝে বুঝে মনে রাখতে হবে। আর যা যা তথ্য দিলাম সবগুলো যদি মনে রাখতে পারো, আশা করা যায় সমস্যা হবে না। ওকে।